একটা সময় ছিল যখন আমরা Core i3 এর মতো CPU কে বাজেট ক্যাটাগরিতে রাখতাম আর সবার ছিল প্রায় সাধ্যের মধ্যে, অর্থাৎ আমরা একটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এই Core i3 এর মতো লো এন্ড বা মিডিয়াম ক্যাটাগরির CPU গুলো পেয়ে যেতাম। বাট বর্তমান সময়ে যদি আমি পরিস্থিতি দেখি তো সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ বর্তমান সময়ের Core i3 এর যদি আমি দাম দেখি তো সেক্ষেত্রে হায়ার বাজেট এবং লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরির CPU গুলো দেখে হাসবে যে আসলে এটা কোন পরিস্থিতিতে চলে এসেছে। নো ডাউট এই বর্তমান সময়ের যে CPU গুলো আছে এগুলো অনেক পারফরমেন্স গেইন করতে পেরেছে, অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে উইথ ভালো এফিসিয়েন্সির সাথে, কিন্তু আমরা যদি ওভারঅল বাজেটের কথা চিন্তা করি তো অবশ্যই সেটি আমাদেরকে হতাশ করেছে 2-3 জেনারেশন থেকে। তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো Core i3 13100 অথবা F ভেরিয়েন্ট CPU নিয়ে। আসলে এটি কতটা পারফরমেন্স করছে, কতটা ভ্যালু আপনাদেরকে প্রোভাইড করছে আর ওভারঅল আপনার জন্য কিরকম হতে পারে সকল কিছুই জানার চেষ্টা করব এবং আরো কয়েকটি CPU রেফারেন্স থাকবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিও শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা, আপনারা যদি এই বেঞ্চমার্ক বা যে কোনো বিষয়ে ডিটেইল আলোচনা শুনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আসলে আপনাদের বেঞ্চমার্ক বা আদার কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এন্ড মেবি কন্টেন্টে কিছু চেঞ্জ আনতে চলেছি, অর্থাৎ মোবাইল রিলেটেড বা গ্যাজেট রিলেটেডও ভিডিও আসতে চলেছে খুব সামনেই, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার আরও চ্যানেল আছে সেখানে টাচ দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সো এখন চলে যাই কিছু স্পেকে যে আসলে গতবারের Core i3 12100 এর চেয়ে কতটা পরিবর্তন হয়েছে। তো আমরা যদি এর স্ট্রাকচার দেখি তো সেরকম পরিবর্তন হয়নি, যদিও এটা Raptor Lake আর্কিটেকচারের উপর বেসড। তারপরেও যদি আমরা এর ক্যাশ লেভেল দেখি তো খানিকটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে লেভেল 2 ক্যাশ এখানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অলমোস্ট 5 MB ক্যাশ পাওয়া যায় আর লেভেল 3 12। অ্যাজ ইউজুয়ালি আইপিসিতেও ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ সিঙ্গেল থ্রেডের পারফরমেন্স একটু বৃদ্ধি পাবে। আর যদি আমি ক্লকের কথা বলি তো এটা আসলেই কয়েক বছর আগের ফ্ল্যাগশিপ প্রসেসরের মতোই অফার করছে, অর্থাৎ ওয়াপিং আপ টু 4.5 গিগাহার্টজ চলে যায়, যা Core i3 এর জন্য বর্তমান সময় একটা নর্মাল বিষয়ে দাঁড়িয়েছে। আর এখানে কিন্তু 4 কোর 8 থ্রেড থাকছে, কোনো প্রকার এফিসিয়েন্সি কোড থাকছে না, অর্থাৎ যেটা পাওয়ারফুল কোর সেটি থাকছে। আর এটিতে আপনি DDR5 বা DDR4 দুটাই কম্পারেটেবল খুব ভালোভাবেই চালাতে পারেন, কোনো ইস্যু ছাড়াই DDR5 অথবা DDR4 এর সাথেই যেতে পারেন। আর পাওয়ার লিমিটও এখানে আমি ঠিকঠাক জায়গায় রাখবো, কেননা 60 to 89 ওয়াট পর্যন্ত পাওয়ার লিমিট দেওয়া যায়। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি চাইলে এটাকে A16 এর মতো যে কোনো মাদারবোর্ডেই চালাতে পারবেন কোনো ইস্যু ছাড়াই। আর আপনারা জানেন ইন্টেল অনেক সময় থেকে আইজিপির উপরে কাজ করে আসছে, অর্থাৎ যদিও তাদের আইজিপি অনেকটাও পাওয়ারফুল না গেমিং এর জন্য, তবে আপনার টুকিটাকে কাজ চালিয়ে দিবে। চাইলে আপনি অনেক পুরাতন টাইটেলও এখানে খেলতে পারেন 720p বা কিছু স্পোর্ট টাইটেল 1080p লো সেটিংসে। তো সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি আমাদের থাকছে USD 730 এর মতো গ্রাফিক্স প্রসেসর আইজিপি হিসেবে, তো সেটি নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। এই তো ছিল কিছু বিষয়। তো প্রথমে বলে দিই এই সিপিইউটি কাদের জন্য, যারা ভালোভাবে গেমিং করতে চান, এডিটিং করতে চান, ওভারঅল আপনার বেশি কাজের লোড নেই, মাল্টি থ্রেডেড ওয়ার্কলোড থেকে আপনি দূরে আছেন, তো আপনার জন্য এটা ভালো একটা অপশন হতে পারে। তার মানে এই নয় যে এটাতে আপনি স্ট্রিমিং বা প্রোডাক্টিভ কাজ কোনো করতে পারবেন না, তাই ভাববেন না যে এটা অনেক দুর্বল, কেননা বর্তমান সময়ের কয়েক জেনারেশন আগের 8 কোর 16 থ্রেড এবং অনেক 6 কোর 12 থ্রেডের সিপিইউ কে কিন্তু বিট করে দেয় অনেক মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে, তাই এটাকে একবারে ছোট করার দেখার কিছু নেই। তো বর্তমান সময়ে এর প্রাইস বাংলাদেশে 17,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আমি জানি না Core i3 কেনা 17,000 এর মধ্যে কতটা যৌক্তিক, ক্লাস হিসেবে অনেকে ডিফাইন নাও করতে পারেন, তবে হ্যাঁ একবারে যে খারাপ ডিল তাও বলতে পারি না, কেননা ইন্টারন্যাশনাল যদি এর প্রাইস দেখি অ্যারাউন্ড $150 কাছাকাছি বিক্রি হচ্ছে, অনেক জায়গায় কম হচ্ছে। তো সেই হিসেবে আমি বাংলাদেশে যদি একটু ক্যালকুলেশন করি তো 16-17,000 তো হয়েই যায়। তো এটি কীরকম রিলেটিভ পারফরমেন্স করছে তার জন্য অবশ্যই আমাদের দরকার কিছু রেফারেন্স। হ্যাঁ, আমরা এখানে রেফারেন্স হিসেবে নেব এর আগের জেনারেশনের Core i3 12100 এর মতো সিপিইউ অ্যান্ড AMD Ryzen এর এখানে কোনো কম্পিটিশন নেই 3 ক্লাসে। তো সেক্ষেত্রে এখানে নেওয়া হচ্ছে Core i5 5500 এবং 5600 এর মতো পাওয়ারফুল সিপিইউ, যে আসলে কোথায় এটা স্ট্যান্ড করে। আর প্রাইস যদি আমি দেখি তো প্রায় এগুলোর প্রাইস কাছাকাছি প্রায় বলা যায়।
তো এখানে অনেকেরই সন্দেহ থাকতে পারে যে আসলে প্রোডাক্টিভ ওয়ার্কে কীরকম পারফরমেন্স দিতে পারে। ওয়েল, তো আমি যদি অ্যাডোবির কথা বলি তো আপনি প্রিমিয়ার বা ফটোশপে আপনি 4K-তে ভিডিও এডিটিং করতে পারবেন, অথবা অনেক কমপ্লেক্স রেজাল্টে ফটোশপে কাজ করতে পারবেন। আপনি যেটা ফিল পাবেন অন্যান্য বড় সিপিউর মতোই পাবেন, তবে যেখানে নোটিস করতে পারবেন সেটি হচ্ছে রেন্ডারের টাইম। তবে এমনও না যে রেন্ডার খুব বেশি সময় ধরে করে, এরকমটাও না, যেহেতু নতুন আর্কিটেকচার মোটামুটি ইমপ্রুভ করেছে। তাছাড়াও যদি আমি ব্লেন্ডারের কথা বলি তো অ্যাজ ইউজুয়ালি এটা অনেক 6 কোর 12 থ্রেড এবং 8 কোর এবং 16 থ্রেডের মতো সিপিউর কাছাকাছি পারফরমেন্স করেছে। আমি আসলেই অবাক হয়ে গেছি যে এটি কীরকম পারফরমেন্স করতে পারে কিনা, আমার সন্দেহের মধ্যেই ছিল। তাছাড়া যদি আমি কম্প্রেশন ডিকম্প্রেশনের কথা বলি তো সেক্ষেত্রে নো ডাউট AMD এখানে বিশাল পর্যায়ে এগিয়ে থাকবে। আমি জানি না ইন্টেল কেন এই ধরনের কাজ করছে না, অর্থাৎ তাদের যে বড় বড় সিপিউগুলো হয়ে থাকে সেগুলোতেই প্রায় সিমিলার কেস আমরা দেখতে পারি যে নয়েজ ফাইল কম্প্রেশন এবং ডিকম্প্রেশনে একটু AMD অ্যাডভান্টেজ উঠিয়ে থাকে। তো সেটিও ততটা বিগ ডিল নয়। আর যদি ক্রোমিয়াম কোড কম্পাইলিং এর কথা বলবো যে 6 কোর এবং 12 থ্রেড সিপিউর কাছাকাছি পারফরমেন্স করছে 2-1 বছর আগের, একবারে ডিল ব্রেকিং নয়। তবে আপনারা যদি একবারে ক্রিয়েটিভ প্রফেশনাল হয়ে থাকেন তো তবে এটির দিকে দেখা অতটাও আপনার জন্য সুবিধা হবে না। তারপরে যদি আমি গেমিং এর কথা বলি তো গেমিং এখানে সিনারিওটা প্রায় চেঞ্জ করে দেয়, অর্থাৎ অনেক গেমস এখনো পর্যন্ত যেগুলো সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সকে রিলাই করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অ্যাডভান্টেজ উঠাতে পেরেছে। বিশেষ করে যদি আমি আইপিসি বা ক্লকের কথা বলি তো এটি অনেক বৃদ্ধি পাওয়ার কারণে যা গেমিং পারফরমেন্স আসছে 3-4 বছর আগের ফ্ল্যাগশিপ সিপিইউতে সেটা কোনোভাবেই আশা করা যেত না। আসলে এটা বেশ সারপ্রাইজিং। আর তাছাড়াও আমি প্রায় 3 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে 4 কোর এবং 8 থ্রেড কি গেমিংয়ের জন্য এখনো এনাফ। তো সেখানে কিন্তু আমি অনেকভাবেই ফেল হয়ে গেছিলাম যে আসলে এরকম সিপিইউ আসতে পারে সামনে, খুবই ভালো বিষয়। তো এখন চলে যাই গেমিং পারফরমেন্সে। তার আগে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এমুলেটরে পাবজি মোবাইল বা ফ্রি ফায়ারের মতো গেমস খেলতে চান। টেনশন নেই, ফাটবে না, স্মুথলি আপনি স্ট্রিমিং পর্যন্ত করতে পারেন। তবে পাবজি মোবাইলে একটু সমস্যা করতে পারে, যদি আপনি স্ট্রিমিং প্লাস ইমুলেটরে খেলেন তো সমস্যা করবে না। তবে হ্যাঁ, 60-র কাছাকাছি ফ্রেম তখন আপনাকে খেলতে হবে। আর ফ্রি ফায়ারে কোনো সমস্যাই নেই। তো এখন যদি মেন গেমসের কথা বলি তো সেক্ষেত্রে এখানে যেহেতু আপনারা কোরাই 3-র মতো সিপিইউ বেছে নিয়েছেন বা কোরাই 5-এর ইকুইভ্যালেন্ট, তো সেক্ষেত্রেও এই জিপিইউ এই ধরনেরই থাকা উচিত। তো সেক্ষেত্রে আমাদের জিপিইউ হিসেবে নেওয়া হয়েছে AMD Radeon RX 6650 XT-র মতো, যা মোটামুটি বর্তমান সময়ে 1080p এবং ইভেন আপনি যদি 2K গেমিং করতে চান উইদাউট এনি ইস্যু আপনাকে খেলে দিবে। তো আমাদের প্রধান বিষয় হচ্ছে 1080p, আর এখানে ম্যাক্সিমাম সেটিংসেই আপনাদেরকে সব গেমসের কথাই বলবো। ওয়েল, তো এখানে অনেক নতুন এবং পুরাতন টাইটেল নেওয়া হয়েছে যার স্কোর সারপ্রাইজিংলি বেটার লেগেছে। তবে হ্যাঁ, অনেক টাইটেল আছে যেগুলো গ্রাফিক্স ডিমান্ডিং হয়ে থাকে, তো সেক্ষেত্রে সিপিইউ বাউন্ড বা জিপিইউ বাউন্ডের মতো ইস্যু কয়েক জায়গায় দেখা গেছে। তবে ওভারঅল আপনি যদি এই সিপিইউটিকে ইউটিলাইজ করতে চান মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড দিয়ে, নো ডাউট এটা কোনোভাবেই আপনাকে বটল নেকের মতো সমস্যায় ফেলবে না। তো বেঞ্চমার্ক আপনাদের সামনে থাকছে এটা। ওয়েল, তো বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, এই সিপিইউটি যেরকম পারফরমেন্স করছে তো অবশ্যই ভালোর কাতারই রাখ। এখন আসি কনক্লুশনে। আর আজকের কনক্লুশন একটু জটিল হতে চলেছে, কেননা এখানে আমরা বিভিন্ন ধরনের সিপিইউ দেখতে পারছি, অর্থাৎ আমরা কোরাই 3 দেখতে পারছি, আবার Ryzen 5 দেখতে পারছি যেখানে Ryzen 5 বেটার ভ্যালু দিচ্ছে। বিশেষ করে আমি যদি Ryzen 5 5600G'র মতো সিপিইউর কথা বলি তো সেটিও অ্যারাউন্ড আপনি 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তার উপরে আবার সেখানে আপনি উইদাউট গ্রাফিক্স কার্ড একটা ভালো গেমিং করতে পারবেন 1080p বা 720p-তে। তবে যেগুলো কম্পেয়ার করা হয়েছে Ryzen 5 5500 এর মতো সিপিইউ, সেটি অ্যারাউন্ড আপনি 14,000 টাকার নিচেই পেয়ে যাবেন, সেটা 6 কোর এবং 12 থ্রেডের। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি 15 বা 16,000 টাকার মধ্যেই আরও একটা বেস্ট সিপিইউ পেয়ে যেতে পারেন Ryzen 5 5600 এর মতো Gen 3 আর্কিটেকচারের সিপিইউ, যার পারফরমেন্স আপনারা দেখতেই পেরেছেন যে কতটা ভালো। আর ডেডিকেটেড সবগুলো সিপিইউর কম বেশি ভিডিও করা আছে, অবশ্যই সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারেন, অথবা আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন যে আসলে কে কিরকম পারফরমেন্স করছে। তবে হ্যাঁ, এখানে কোরাই 3 নিলে হবে কি, আপনি আইজিপিটা পেয়ে যাচ্ছেন। তো রাইজেনের কিছু সিপিইউ আছে যেগুলোতে আপনাকে আইজিপি পাবেন না, তো সেক্ষেত্রে আপনাকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিনতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কোরাই 3-র দিকে যেতে পারেন, ওভারঅল মোটামুটি ভালো পারফরমেন্স করছে। আর তাছাড়াও আমার সাজেশন থাকবে, আপনারা যদি উইদাউট গ্রাফিক্স কার্ড নিতে চান তো সেক্ষেত্রে Ryzen 5 5600G'র মতো সিপিইউতে ইনক্লুড হতে পারেন, অথবা
গতবারের Core i3 12100 CPU মোটামুটি ভালো আপনাকে একটা ভ্যালু দিয়ে দিবে। iGPU প্রায় সেম। পারফরমেন্স যদি আমি ক্যালকুলেশন করি তো সর্বোচ্চ 3 থেকে 4% একটা তফাৎ দেখা যায়, কিন্তু প্রাইসের বিশাল একটা তারতম্য কিন্তু আমরা দেখতে পারছি। আর সেক্ষেত্রে আপনি কিন্তু Ryzen 5 একটু কোর থ্রেডও বেশি পাচ্ছেন, আবার পারফরমেন্সও বেশি পাচ্ছেন। আর মাদারবোর্ডের প্রাইস প্রায় সবগুলোরই সেম বলা যেতে পারে। 5000 সিরিজ থেকে ইন্টেলের 13th Gen পর্যন্ত মোটামুটি ভালো প্রাইস বলতেই পারি আমরা। তবে হ্যাঁ, ফাইনাল আমার সাজেশন এটাই থাকবে, আপনারা Core i3 12100 অথবা 100F এর দিকেও যেতে পারেন, কম বেশি একই পারফরমেন্সের কাতারে পড়ে। আর যদি আপনি একটু টাকা স্পেন্ড করতে চান, অবভিয়াসলি Ryzen 5 এর দিকে যাওয়াই আমার মনে হয় যে বেটার হবে। আফটার অল আপনাকে বেটার ভ্যালু দিবে বলে আমি আশা করি। আর আমি কিন্তু রাইজেনের হয়ে কিছু বলতে যাচ্ছি না, যেটা আপনাদেরকে ভ্যালুয়েবল সেটাই বলছে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর